চাণক্য তার শ্বশুর বাড়িতে পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছে তার দুশ্চিন্তা সত্যি প্রমাণিত হলো। সভার খবর যশোধরার কাছে পৌঁছতেই তিনি পাটলিপুত্রের দিকে রওনা হয়ে গেছেন। চাণক্য দুর্ভাবনায় পড়লেন। তিনি জানতেন যে মগধে ফিরে যাওয়া তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হবে যদি ধননন্দের সৈনিকরা জানতে পারে যে যশোধরা চাণক্যের স্ত্রী। চাণক্য মনে মনে শুধু এইটুকুই প্রার্থনা করছিলেন যেন পাটলিপুত্রে পৌঁছে নিজের স্ত্রীকে সুস্থ অবস্থায় দেখতে পান। তারপর যা করণীয় তিনি নিজেই করবেন, এই ভেবেই তিনি মগধের দিকে যাওয়া স্থির করলেন। যশোধরার জন্য চাণক্যের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে চন্দ্রগুপ্ত প্রশ্ন করল, কি হয়েছে আচার্য? আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে জোর করে হেসে বললেন, চিন্তা এমন একটা জিনিস যেটা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না, কিন্তু সব চিন্তার সমাধান করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আচার্যের কথা শুনে চন্দ্রগুপ্ত আবার বলল, তাহলে আপনার চিন্তার সমাধান কি আচার্য? চাণক্য চন্দ্রগুপ্তের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, তক্ষশিলা যাওয়ার আগে একবার মগধ যেতে হবে আমাদের। সেখানেই আমার স্ত্রী রয়েছে, ওর সাথে আমার দেখা করাটা বিশেষ প্রয়োজন। কিন্তু মগধ পৌঁছে যদি সৈন্যরা আমাকে চিনে ফেলে তাহলে আমার মৃত্যু নিশ্চিত। চাণক্যের কথা এবার চন্দ্রগুপ্তকে আশ্চর্য করে দিল। সে চমকে উঠে বলল, মৃত্যু? আচার্য, আপনি কি কোনো অপরাধ করেছেন? চন্দ্রগুপ্তের কথা চাণক্যকে মুহূর্তের মধ্যে ধননন্দের সভায় সেই ক্ষণে পৌঁছে দিল, যেই ক্ষণে তিনি নিজের টিকি খুলে প্রতিজ্ঞা করেছিলেন ধননন্দের বিনাশের। আক্রোশ দমন করে চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, ধননন্দের রাজ্যে সত্যকেই একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। দীর্ঘশ্বাস নিয়ে চাণক্য আবার বললেন, যখন আমি ধননন্দের সামনে তার প্রকৃত সত্য উন্মোচিত করেছিলাম, তিনি আমায় অপরাধী ঘোষণা করে দিলেন, আমায় দেশ থেকে বহিষ্কৃত করলেন। কিন্তু দেশের প্রতি প্রেম যদি কোনো অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি আজীবন করব, আমৃত্যু করব। শেষের কথাগুলো বলতে বলতে তার চোখ মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। চাণক্য এবার কিছু চিন্তা করলেন, তারপরে বললেন, একটা রাস্তা আছে যেখান দিয়ে আমরা মগধে প্রবেশ করতে পারবো, আর সেই পথে সুরক্ষা ব্যবস্থাও খুবই কম থাকে। এই কথাগুলো বলেই চাণক্য চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে মগধের দিকে অগ্রসর হলেন। তিনি যতই মগধের সন্নিকটে আসতে থাকলেন, ক্রোধের সাথে সাথে স্ত্রীর প্রতি চিন্তাও তার বৃদ্ধি পেল। মগধের সীমার নিকটে এসেই চাণক্য চারিদিকে নিরীক্ষণ করে দেখলেন, মগধের এই অংশেও সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর। ধননন্দের সৈন্যরা হাতে উন্মুক্ত তলোয়ার নিয়ে ভিতরে প্রবেশে উদ্যত, প্রতিটি সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের তল্লাশি নিচ্ছে। চাণক্য বুঝতে পারছিলেন না, এই কড়া সুরক্ষা কি আলেকজান্ডারের আক্রমণের কথা ভেবে করা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে তার নিজের সাবধান বাণী, যা তিনি ধননন্দের দরবারে দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত এতক্ষণ চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এবার সে তার আচার্যকে জিজ্ঞাসা করল, আচার্য, এখানে তো সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর, বিনা লড়াইয়ে আমাদের ভেতরে প্রবেশ অসম্ভব। চন্দ্রগুপ্তর কথা শুনে আচার্য তার মাথায় হাত রাখলেন, আশ্বাসের সুরে বললেন, যখন বুদ্ধি বলে সমাধান সম্ভব, তখন অস্ত্র ব্যবহার মূর্খামি। এই কথা বলেই চাণক্য সামনে পড়ে থাকা গুল্মলতা দিয়ে একটা প্রলেপ তৈরি করে একজন বৈদ্যের ছদ্মবেশ ধারণ করলেন। চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে প্রবেশ পথের দিকে এগিয়ে গেলেন। বৈদ্যের ছদ্মবেশে চাণক্য আর চন্দ্রগুপ্ত নাগরিকদের ভিড়ে প্রবেশ পথে দাঁড়াতেই তারা দেখলেন, সামনেই দাঁড়ানো একজন পুরুষকে কিছু জিজ্ঞাসাবাদের পরেই সৈন্যরা আটক করে ফেলল। কেউই বুঝতে পারল না যে তার কি অপরাধ। চাণক্য ভাবলেন, হয়তো এই ব্যক্তি কোনো রাজ্যের গুপ্তচর, আর একে আটক করার জন্যই এত কঠোর সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এরপর এলো চাণক্যের পালা। সম্মুখে থাকা সৈন্য তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সদ্য প্রস্তুত গুল্মলতার প্রলেপ বের করলেন। সৈন্যকে অভিবাদন জানিয়ে বললেন, আমি আপনাকে বিনীত অনুরোধ করছি যে আপনার হাতের ক্ষততে এই প্রলেপটা লাগিয়ে দেওয়ার অনুমতি দিন। সৈন্যের হতভম্ব অবস্থা দেখে চাণক্য আবার বললেন, চিকিৎসাবিদ্যায় আমার যা জ্ঞান তার উপর নির্ভর করে বলছি, এই ক্ষতর যদি শীঘ্র চিকিৎসা না করা হয় তবে খুব তাড়াতাড়ি এই ক্ষত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সৈন্য এবার বলল, কিন্তু আপনি? চাণক্য সেই প্রশ্নের উত্তর না দিয়েই বলে চলল, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন কর্তব্যনিষ্ঠ সৈনিক।
আপনি প্রতিনিয়ত আমার এবং আমার পরিবারের মতো কত শত মানুষের সুরক্ষার ব্যবস্থা করে চলেছেন, তাই এটা আমার কর্তব্য আপনাকে যথাসম্ভব সহায়তা করা। চাণক্য দেখলেন সৈনিকের মুখে একটা হতভম্ব ভাব ফুটে উঠেছে, কিন্তু আচার্যের চোখের দীপ্তি আর করুণার ভাব দেখে তিনি আর কোনো প্রশ্ন না করেই চাণক্যকে ধন্যবাদ দিয়ে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে দিলেন। চাণক্য আর চন্দ্রগুপ্ত চাণক্যের বাড়ির নিকটে এসে উপস্থিত হলো। একটা গলির পথ অতিক্রম করতেই আচার্যের পা থেমে গেল। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো আচার্য, আপনি হঠাৎ করে এরকম থেমে গেলেন কেন? চাণক্য নিজের সতর্ক দৃষ্টি চারিদিকে ঘুরিয়ে বললেন, ধননন্দের গুপ্তচর আমার বাড়ির আশেপাশে থাকতে পারে, হয়তো তারা আমার বাড়ি ফেরার অপেক্ষা করছে। তাহলে উপায়? চন্দ্রগুপ্ত বলে উঠল। চন্দ্রগুপ্তের প্রশ্নের উত্তর চাণক্যের জানা ছিল। তিনি বললেন, একটা উপায় আছে, তুমি ভিক্ষুকের ছদ্মবেশে আমার বাড়িতে যাবে। যদি কোনো গুপ্তচর পাহারায় থাকে তবে তখনই তা স্পষ্ট হবে। চাণক্য প্রস্তাব দিতেই চন্দ্রগুপ্ত আচার্যর আজ্ঞা পালন করতে তার বাড়ির দিকে অগ্রসর হলো। কয়েক মুহূর্তের মধ্যেই চন্দ্রগুপ্ত চাণক্যের বাড়ির সামনে গিয়ে হাজির হলো। চারিদিকে অতি সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করলো চন্দ্রগুপ্ত, কিন্তু কোনো সৈন্য বা গুপ্তচরের অস্তিত্ব খুঁজে পেল না সে। চন্দ্রগুপ্ত তখন দরজায় কড়া নাড়ল। যশোধরা এসে দরজা খুলে দিল। দীর্ঘদিন স্বামীর কোনো খবর না পেয়ে দুশ্চিন্তায় যশোধরার অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছিল, যেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মা, কিছু ভিক্ষা দেবেন? চন্দ্রগুপ্ত খুবই সরলভাবে বলল। যশোধরার মন বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কিন্তু তাই বলে বাড়িতে আসা ভিক্ষুককে তিনি কখনোই খালি হাতে ফেরাতে পারতেন না। তিনি নিজের সমস্ত দুঃখ একটা শুকনো হাসির অন্তরালে রেখে বললেন, অবশ্যই, ঘরে কিছু সবজি রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলেই চলে যাওয়ার আগেই তিনি চন্দ্রগুপ্তর মুখের দিকে দৃষ্টিপাত করলেন। তার শুকনো ঠোঁট, ক্লান্ত চেহারা দেখে যশোধরার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি বললেন, মনে হচ্ছে তুমি অনেকক্ষণ এইভাবেই ঘুরে বেড়াচ্ছ। দাঁড়াও, আমি সবজির সাথে সাথে তোমার জন্য একটু জল নিয়ে আসছি। এই কথা বলেই যশোধরা ভেতরে চলে গেলেন। এদিকে চন্দ্রগুপ্ত যশোধরার অবস্থা দেখে খুবই অবাক হয়ে গেল। যশোধরা তার হাসির পেছনে যে দুশ্চিন্তা আর দুর্ভাবনাকে লুকিয়ে রেখেছেন, সেটা 14 বছরের চন্দ্রগুপ্তরও বুঝতে বাকি রইল না। কিছুক্ষণের মধ্যেই যশোধরা সবজি আর জল নিয়ে দুয়ারে আসতেই চমকে উঠে দেখলেন সেখানে তার স্বামী চাণক্য দাঁড়িয়ে রয়েছে। চাণক্যকে নিজের দুয়ারে দেখে যশোধরা যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে তার হাত থেকে জলের পাত্রটাও পড়ে গেল। চাণক্য নিজের স্ত্রীকে সুস্থ অবস্থায় দেখে নিশ্চিন্ত হলেন। দুজনের চোখেই তখন আনন্দাশ্রু। আপনি কোথায়, আপনি কোথায় ছিলেন? আপনার জন্য আমি কত চিন্তায় ছিলাম আপনি জানেন। আরে বালকই বা কে? যশোধরার সকল প্রশ্নের জবাব দেওয়ার আগে চাণক্য চিন্তিত মুখে বললেন, যশোধরা, তোমার কিন্তু এখানে আসা একেবারেই উচিত হয়নি। চাণক্য আর চন্দ্রগুপ্ত দুজনেই ঘরের মধ্যে প্রবেশ করল। যশোধরা তাদেরকে দাঁড় করিয়ে শীঘ্রই সামনে রাখা দেবী মূর্তিকে গড় করে প্রণাম করলেন আর ধন্যবাদ জানালেন। এরপরে অশ্রু সজল চোখে তিনি চাণক্য আর চন্দ্রগুপ্তর সামনে এসে বসলেন। চাণক্য এবার ধীর স্থির হয়ে বসলেন। তারপরে তার স্ত্রীর সব প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। কিভাবে তাকে ধননন্দের সভায় অপমান করা হয়েছিল, আর সেখান থেকে কিভাবে তার চন্দ্রগুপ্তের সঙ্গে দেখা হয়েছিল, সব কিছু বিস্তারে বিবরণ দিয়ে একদম শেষে তিনি একটু থেমে বললেন, যশোধরা, আমার মনে হয় জ্যোতিষ মাধবাচার্যর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আমি রাজা হতে পারিনি, কিন্তু এই বালককে আমি রাজা বানানোর প্রতিজ্ঞা করেছি, আর আমি সেটা পূরণ করবই, দৃঢ় প্রতিজ্ঞভাবে চাণক্য বললেন। যশোধরা তার স্বামীর খোলা টিকি দেখে বললেন, আমার দৃঢ় বিশ্বাস স্বামী, আপনার এই খোলা টিকি বাঁধার সুযোগ খুব শীঘ্রই আসবে, আপনি দেখবেন। যশোধরা তার স্বামীকে খুব ভালোভাবেই চিনত। সে জানত চাণক্য যদি কোনো পণ নেয় তবে সে সেটাকে পূর্ণ করবেই। এতটাই দৃঢ় প্রতিজ্ঞ তার স্বভাব। তিনি নিজেও স্বামীর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন। যশোধরা তার স্বামীকে সুরক্ষিত দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তার স্বামী তার কাছে ছিলেন, তার সন্নিকটে ছিলেন, এটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। কারণ এই কদিন ধরে তিনি এক এক রকম ব্যক্তির থেকে এক এক রকম গুজব শুনতে পাচ্ছিলেন।
যেগুলো কানে আসা মাত্র তার রাতের ঘুম উড়ে গিয়েছিল। কেউ কেউ বলছিল রাজা ধননন্দ একজন ব্রাহ্মণকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, তো কেউ বলছিল একজন ব্রাহ্মণ ধননন্দকে তার সভায় দাঁড়িয়ে অপমান করার দুঃসাহস দেখিয়েছিল, তাই তাকে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আজকে প্রকৃত সত্যটা সামনে আসতে যশোধরা নিশ্চিন্ত হলেন। স্বামীকে সুস্থ আর স্বাভাবিক দেখে তার খুশির অন্ত ছিল না। রাতে যশোধরার রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন, তখনই চাণক্য ধীর পায়ে রান্নাঘরে ঢুকলেন। তার হাতে একটা পাত্র ছিল, সেই পাত্রে ছিল একটা সাদা গাঢ় পদার্থ। সেটি দেখেই যশোধরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি নিয়ে এসেছেন স্বামী? কোনো ঔষধ? আপনার শরীর ঠিক আছে তো? যশোধরার প্রশ্নের উত্তরে এবার চাণক্য যা বললেন সেটা শুনে যশোধরার হাত পা কেঁপে উঠল। তিনি সবিস্ময়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন শুধু। চাণক্য বললেন, ঔষধি নয় যশোধরা, বিষ। যশোধরার চোখে মুখে সন্দেহ ফুটে উঠল। কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন যশোধরা, বিষ? কিন্তু কিসের জন্য স্বামী? চন্দ্রগুপ্তের জন্য। চাণক্য খুব শান্ত কণ্ঠেই কথাটা বললেন। যশোধরার পায়ের তলা থেকে যেন এক মুহূর্তেই জমি সরে গেল। একজন ছোট্ট বালক, যাকে তার স্বামী নিজে নিয়ে এসেছেন, তাকে বিষ দেবার কথা শুনে যশোধরার হৃদয় অবধি কাঁপতে থাকলো। সে ভাবতে পারছিল না যে তার স্বামী এরকম কেন বলছে। যে বালককে মগধের সম্রাট বানানোর স্বপ্ন দেখছেন চাণক্য, তাকে বিষ দিতে চলেছেন নিজের হাতে। কিন্তু কেন? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।